এই সরকারের লক্ষ্যমাত্রা যে 2030-31 সালের মধ্যে বিনিয়োগটা মোট বিনিয়োগ বাড়িয়ে সেটা 40% যাবে, সেই ক্ষেত্রে আমরা দেখছি যে রপ্তানি বহুমুখীকরণ কিংবা শিল্পের যে এক্সপ্যানশন সম্প্রসারণ করা এবং উদ্যোক্তার উন্নয়নের ক্ষেত্রে এবং এসএমইর ক্ষেত্রেও দেখলাম, বিশেষ করে বাজেটে যেমন উৎপাদনমুখী শিল্প, ক্ষুদ্র মাঝারি উদ্যোগ, কৃষি, তথ্য প্রযুক্তি, দক্ষতা উন্নয়ন, এগুলো খাতকে গুরুত্ব দেওয়া হয়েছে এবং এই খাতগুলোতে কর্মসংস্থান সৃষ্টিরও অনেক সুযোগ রয়েছে। আরেকটা উল্লেখযোগ্য বিষয় আমি উল্লেখ করতে চাই এখানে, সেটা হচ্ছে যে বাজেটে যে নবায়নযোগ্য জ্বালানির উপরে বেশ কিছু ইতিবাচক আসলে পদক্ষেপ আমরা দেখেছি, যে সৌর বিদ্যুতের ক্ষেত্রে সেখানে কর প্রায় সবগুলোতেই সেখানে শূন্য করে দেওয়া হয়েছে, অর্থাৎ সোলার যে প্যানেল এবং বিভিন্ন যন্ত্রপাতি সেগুলোর ক্ষেত্রে কর ছাড় দেওয়া হয়েছে, সেগুলো ভালো। এবং ইভি যেটা বৈদ্যুতিক যানবাহন, সেখানেও কিন্তু এটা ব্যবহারে উৎসাহ দেওয়া হয়েছে এবং ইভি আমদানিতে কর এবং শুল্ক কাঠামো সেখানে একটা শিথিলতা দেওয়া হয়েছে। এগুলো সবই নবায়নযোগ্য জ্বালানি ভিত্তিক একটা অর্থনীতির দিকে যাওয়ার একটা ইঙ্গিত। আর স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক সুরক্ষা, স্বাস্থ্য খাত কিংবা শিক্ষা খাত, সামাজিক সুরক্ষা, অর্থাৎ সামাজিক খাতের যে ব্যয় এবং ব্যয়ের দক্ষতা, এটা নিয়েও আমরা বহুবার সবাই আলোচনা করছি এবং একদিকে হচ্ছে ব্যয়ের বরাদ্দ কম, অন্যদিকে যে ব্যয়ের উৎকর্ষতা সেটা কম। আমরা দেখছি যে স্বাস্থ্য খাতে এই বছরে, শিক্ষা খাতে বৃদ্ধি হয়েছে, যে 2025-26 অর্থ বছরে ছিল জিডিপির 1.4% শিক্ষা খাতে বরাদ্দ। এই 2026 সালে এটা বেড়ে 1.79% হয়েছে। এখানে স্বাস্থ্য খাতেও দেখছি আমরা বরাদ্দটাও প্রায় দ্বিগুণ হয়েছে জিডিপির আকারে। সুতরাং এটা একটা খুবই ভালো পদক্ষেপ এবং দুইটা খাতেই কিন্তু আমাদের বরাদ্দ বাড়ানো উচিত। বহুদিন থেকে একই রকম স্ট্যাগনেন্ট অবস্থায় রয়েছে, কিন্তু চাহিদাটা অনেক বেশি। কিন্তু আবার এটাও বলতে পারেন যে শুধুমাত্র বরাদ্দ বাড়িয়েই তো হবে না, সেটা থেকে গুণগত মান, শিক্ষার মান কিংবা স্বাস্থ্য সেবার মান, সেগুলো যদি না বাড়ে তাহলে ব্যয় বাড়িয়েও কিন্তু আসলে কোনো লাভ হবে না, সেটা কিন্তু অপচয় হবে। সেই দিকেও গুরুত্ব দেওয়া প্রয়োজন। আর সামাজিক নিরাপত্তা কর্মসূচি, সেখানেও আমরা জানি যে এখানে বরাদ্দ বাড়ানো হয়েছে জিডিপির আকারে 2.11% বাড়ানো হয়েছে, গত অর্থ বছরে ছিল 1.98%। এবং সেটা একটা গুরুত্বপূর্ণ এখানে পদক্ষেপ যে ফ্যামিলি কার্ডের যে আপনার সংযোজন করা, ফ্যামিলি কার্ডটা এটা একটা তাদের এই সরকারের একটা সিগনেচার প্রজেক্ট। সেই প্রজেক্টটা এখানেও কিভাবে পরিপালন হবে, কিভাবে বাস্তবায়ন হবে সেটাই বিষয়। এবং আমাদের যে ইতিমধ্যেই আরও প্রায় 95টা সামাজিক সুরক্ষার কর্মসূচি রয়েছে, সেগুলোকে এটার মধ্যে কিভাবে স্ট্রিমলাইন করবে, একীভূত করে একটা কর্মসূচির মধ্যে আনা, সেইটার কাজটাও সুচারুরূপে করতে হবে। তা না হলে ওই যে আমরা সবসময় বলি যে সুবিধাভোগী নির্বাচনের ক্ষেত্রে যাদের প্রয়োজন তারা আসতে পারছে না, যাদের প্রয়োজন নাই তারা আসছে, সেটা দরকার। এবং সেটার প্রেক্ষিতে তথ্য, অর্থাৎ সুবিধাভোগীদের ডেটাবেসটা সেটাকে শক্তিশালী করা এবং তার পাশাপাশি বিতরণ ব্যবস্থা, সেখানে ডিজিটাইজেশন, প্রযুক্তির ব্যবহার, সেগুলো তারা বলেছে। সেগুলো আমরা আশা করি এখানেও কিন্তু ব্যয়ের ক্ষেত্রে একটা দক্ষতা এবং স্বচ্ছতার বিষয় রয়েছে, অ্যাকাউন্টেবিলিটির বিষয় রয়েছে। সবশেষে যেটা বলতে চাই যে সংস্কার এবং সুশাসন, সেই ব্যাপারে তারা কি বলেছে, যদিও এখানে খুবই পরিষ্কারভাবে বলা হয়নি, কিন্তু তারা মোটা দাগে এই সংস্কারের ব্যাপারে এবং সুশাসনের ব্যাপারে যে সচেতন এবং কার্যক্রম করতে চায়, তারা অনেক কিছু করতে চায়, সেটার একটা আমরা প্রতিফলন দেখছি। কারণ বাজেটে আমরা দেখছি যে তারা বলেছেন যে অর্থনীতি পুনরুদ্ধারের জন্য একটা সুশাসন ভিত্তিক সংস্কার দরকার এবং এটার মধ্যে, সংস্কারগুলোর মধ্যে রয়েছে যে একটা তো হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ডের কর নীতি এবং কর প্রশাসনের পৃথকীকরণ যেটা করা হয়েছে, এটাকে আসলে সঠিকভাবে বাস্তবায়ন করা এবং রাজস্ব ব্যবস্থার যে অটোমেশন, ব্যাংকিং খাতের পুনর্গঠন, আর্থিক খাতের সুশাসন জোরদার করা, তারপরে বিভিন্ন রেগুলেটরি বডির নিয়ন্ত্রণ সংস্থার এবং নিয়ন্ত্রণ কাঠামো যেগুলো, সেগুলোকে আসলে সহজীকরণ করা, বিভিন্ন রেগুলেটরি রিকোয়ারমেন্ট যে থাকে জটিল, সেটা বিনিয়োগের ক্ষেত্রে হোক কিংবা অন্যান্য কার্যক্রমের জন্য, সেগুলিকে সহজীকরণ করা, এগুলো ইতিবাচক পদক্ষেপ। কিন্তু
এটা এখানেও একই ধরনের কথা প্রযোজ্য যে এগুলো বাস্তবায়ন করবে কিভাবে, সেটা ঘোষণা দেওয়া হয়েছে, কিন্তু প্রতিষ্ঠানগুলোকে কার্যকরভাবে পুনর্গঠন করা এটা কিন্তু অনেক চ্যালেঞ্জিং। কারণ আসলে যে কোনো ধরনের সংস্কারই অজনপ্রিয় হয়, এবং অজনপ্রিয় হলে সেই সংস্কারগুলি কিন্তু বাধাগ্রস্ত হয়। কিন্তু যেহেতু এই সরকারের এটি প্রথম বাজেট, এই সরকার প্রথম এসেছে, প্রথম বছরের বাজেট সংস্কারের জন্য এটি একটা উত্তম সময়। প্রথম দিকেই সংস্কারগুলো করতে হয়, যেহেতু এগুলো কঠিন, এবং সংস্কার তো একটা চলমান প্রক্রিয়া, সময়ও লাগে। এটা স্বল্প মেয়াদী কোনো পদক্ষেপ না, এটা মধ্যম এবং দীর্ঘমেয়াদী পদক্ষেপ চলমান। সেই জন্য এই বছরেই যে সমস্ত সংস্কারের কর্মসূচি কিংবা কমিটমেন্ট এই বাজেটে দেওয়া হয়েছে এবং তাদের নির্বাচনী ইশতেহারে দেওয়া হয়েছে, সেগুলি করতে হবে। এবং সেগুলি করার জন্য যেটা প্রয়োজন, রাজনৈতিক সদিচ্ছা এবং প্রশাসনিক সক্ষমতা এবং একটা দীর্ঘমেয়াদী ধারাবাহিক প্রচেষ্টা চালিয়ে যাওয়া, সেটাই হচ্ছে গুরুত্বপূর্ণ।